আমি ওয়ার্কপ্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, এবং যেটা আমার অভিযোগ যার বিরুদ্ধে সেটা হচ্ছেন আমার দুবরাজপুর ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার জয়সূর্য চক্রবর্তী, তার বিরুদ্ধে। আমার সাথে উনি কোনো ভালো রিসর্টে যেতে চান, সেটা ম্যাসেঞ্জার হতে পারে, বোলপুর হতে পারে, এবং উনি বারবার এটা বলেছেন যে আমি যেন কোথাও এই বিষয়গুলো না জানাই এবং আমি মুখ না খুলি। সেখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করা যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক কেমন, আমি আদৌ সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে খবর দেখি যে কর্মক্ষেত্রে বা ওয়ার্ক প্লেসের মধ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা, বিভিন্ন খবর বিভিন্ন সময় মিডিয়াতেও যেমন হয়, সমাজ মাধ্যমেও দেখতে পাওয়া যায়, শোনা যায়, অনেক অভিযোগ আসে। সেই সমস্ত তো আমরা বিভিন্ন সময় অবজার্ভ করি, দেখি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই। তো সেগুলো অনেক সময় অভিযোগ আকারে পরবর্তীকালে থানায় জমা হয়, এফআইআর হয়, তদন্ত হয়। তারপরে আর কি হয় আমরা জানতে পারি না, যে অপরাধী সাজা পেল কি পেল না, এই বিষয়গুলো কিন্তু শেষ অবধি আমরা খুব একটা খবর রাখি না। প্রাইমা ফেসি যে খবর সেটাই মানুষ জানতে চায়, পরে শেষ অবধি তার জাজমেন্ট পর্যায়ে অবধি কী হয় সেই অবধি ধৈর্যও থাকে না, আমরা জানতেও পারি না অনেক ক্ষেত্রেই। তো যাই হোক, এই মুহূর্তে একটি বিষয় যেটি বীরভূমে ঘটে গেছে কয়েক মাস ধরে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কর্মক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে। ঘটনা এবং প্লেস দুবরাজপুর থানার দুবরাজপুর ব্লক অফিস, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার দুবরাজপুর বিডিও অফিসে বা অফিস প্রেমিসিসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। সেই অভিযোগ দুবরাজপুর থানায় অভিযোগকারিণী সরকারি কর্মী ICDS সুপারভাইজার, তিনি গতকালই অভিযোগটি জমা দিয়েছেন। এবং অভিযোগটা জমা দেওয়ার পর তিনি যেটা জানান, তার এই অভিযোগ জমা দিতে প্রায় ঘন্টা 6-7 সময় তিনি ব্যয় করেছেন। তার কথা অনুযায়ী তিনি জানান যে দুবরাজপুর থানায় তিনি 3:30 সময় এসে পৌঁছান। এরপরে লিখিত আকারে অভিযোগটা তিনি যখন জানাতে যান, তখন যারা আধিকারিক ছিলেন তারা বলেন একটু কথা বলে নিয়ে আপনাকে জানাচ্ছি। তো সময়টা ওনার বক্তব্য অনুযায়ী, উনি যেটা ক্যামেরার সামনে অভিযোগ করেছেন, যে সময়টা অনেকটাই গড়িয়ে যায়, প্রায় রাত্রির 12:30টার পরে তার এই কমপ্লেন অর্থাৎ এফআইআর লজ করেন, তিনি করতে পারেন। এবং শুধু এফআইআর দুবরাজপুর থানাতেই তিনি লজ করেননি, তার যে কমপ্লেন ইতিমধ্যেই তিনি মেলে মুখ্যমন্ত্রী দপ্তর, জেলা শাসক বীরভূম এবং পুলিশ সুপার বীরভূম, সেখানেও তিনি পাঠিয়েছেন। এবার যে অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, তিনি যে মারাত্মক এবং গুরুতর অভিযোগটি করছেন, সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুবরাজপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও দুবরাজপুর জয়সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি তার লিখিত অভিযোগে জানিয়েছেন যে 1 এপ্রিল 2026 দুবরাজপুরের বিডিও এই সুপারভাইজার ICDS সুপারভাইজারকে তিনি প্রথম একটি কুপ্রস্তাব দেন বা তার সম্পর্কে বেশ কিছু অস্বস্তিকর মন্তব্য জিজ্ঞাসা করেন। এবং মহিলা প্রথমে খানিকটা হতচকিত হলেও এটিকে প্রথম বা ফার্স্ট হিসেবে ভুলে যান বা সেটাকে গুরুত্ব দেননি। কিন্তু পরবর্তী সময় এই বিষয়টা তিনি যেহেতু থানায় বা কমপ্লেন আকারে জমা করেননি, এবং এই ভিডিও তাকে হুমকি দিতে থাকে এবং বলেন যে এই সমস্ত বিষয় পাবলিকলি আনলে তার ক্ষতি হতে পারে, কাউকে যেন না জানানো হয়। এমনকি ভিডিওর মিসেসের কোনো এক আত্মীয় নাকি IAS অফিসার, তিনি খুব ক্ষমতাশালী, তার দিক থেকেও বড় চাপ আসতে পারে এই ভদ্রমহিলা ICDS কর্মী সুপারভাইজার তার উপরে, তাকে অর্থাৎ এক কথায়
থ্রেট করা হয় তিনি সেটি জানাচ্ছেন। এবং বিডিও জয়সূর্য চক্রবর্তী তাকে বিভিন্ন সময় যে বিষয়গুলো জানান, তিনি যেহেতু এই ভদ্রমহিলা একা থাকেন এবং অবিবাহিতা, ফলে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং এটাও তার প্রস্তাবে রাজি না হলে তাকে কিডন্যাপ পর্যন্ত করে নিয়ে যাবেন বিডিও, এবং তার যখন ঘুম ভাঙবে বিহারের কোনো প্রত্যন্ত লজে তাকে পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই ভদ্রমহিলা অভিযোগ আকারে এনেছেন। এবং তিনি এটাও আরও জানান যে দরকার বলে তিনি রাত্রেবেলায় বিডিওর রুমে চলে আসতে পারেন, কারণ ওই সময় সিসিটিভিগুলো তিনি তার সিস্টেমে বন্ধ করে দেবেন, কোনো অসুবিধা হবে না বলেও তিনি প্রস্তাব আকারে দিয়েছিলেন। সেগুলো তিনি সংবাদ মাধ্যমে সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ আকারে এনেছেন। তো প্রথমে এই সুপারভাইজার অর্থাৎ আইসিডিএস যে সুপারভাইজার যার সঙ্গে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ দুবরাজপুরের বিডিও জয়সূর্য চক্রবর্তী যে বিষয়গুলো তার সঙ্গে ঘটিয়েছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কমপ্লেন গতকাল রাত্রে তিনি দুবরাজপুর থানায় করেছেন রাত্রি 12টা সাড়ে 12টা নাগাদ। প্রথমে একবার কমপ্লেন কপিটা লিখে নেব এবং এই ভদ্রমহিলা যিনি আইসিডিএস সুপারভাইজার তিনি কি বলছেন তার মুখ থেকে শুনে নিন যে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিরুদ্ধে তার মারাত্মক কি অভিযোগ রয়েছে, এটি শুনুন। প্রথমে, আমি ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, এবং যেটা আমার অভিযোগ যার বিরুদ্ধে সেটা হচ্ছেন আমার দুবরাজপুর ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার জয়সূর্য চক্রবর্তী, তার বিরুদ্ধে আমাকে নানান ধরনের প্রথম দিকে রোমান্টিক গান পাঠানো, তারপর বিভিন্ন আস্তে আস্তে সেটা বাড়ে, তারপর থেকে টাইম স্পেন্ড করতে চাওয়া, ওনার বউ মানসিকভাবে বিকারগ্রস্ত, তাই উনি শান্তি পান না, সেই জন্য উনি শান্তি পেতে সর্বহারা হয়ে উনি আমার কাছে এসেছেন। তারপর আমার সাথে উনি কোনো ভালো রিসর্টে যেতে চান, সেটা মাসেঞ্জর হতে পারে, বোলপুর হতে পারে, এবং উনি বারবার এটা বলেছেন যে আমি যেন কোথাও এই বিষয়গুলো না জানাই এবং আমি মুখ না খুলি। এবং আস্তে আস্তে এই ধরনের অ্যাপ্রোচগুলো এক্সট্রিম পর্যায়ে যায়, যেদিন মানে আমার খুব ব্যক্তিগত পার্সোনাল কিছু প্রশ্ন আমাকে করা হয় বিভিন্ন কারণে, কাজের বিষয়ে দরকার আছে বলে চেম্বারে ডাকা, দেখা করতে বলা, এবং তারপর সেখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করা যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক কেমন, আমি আদৌ সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা, এই ধরনের নানা রকম প্রশ্ন করা হয়। এবং মানে আমি প্রথম দিকে ওনার হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, এবং উনি বলতেন যে আমি যেটা চাই সেটা আমার মানে আস্তে আস্তে সেটা আমার হয়ে যায়, তো তোমারও সবকিছু আস্তে আস্তে আমার হয়ে যাবে, এবং আমি ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, আর জব ট্রান্সফার এইগুলো উনি চাইলে সেগুলো সব স্টপ করে দিতে পারেন। এবং বারবার উনি আমাকে এটাই বলেছেন যে আমি যেন কোথাও এই বিষয়গুলো জানিয়ে মুখ না খুলি। তো আমি চুপচাপ থেকেছি, আমি ওয়ার্ক প্লেস বলে আমি প্রথমে বিষয়টাকে শান্তিপূর্ণভাবে মেটাতে চেয়েছিলাম, এবং উনি আমার থেকে বয়সে যথেষ্ট বড়, তো আমি ওনাকে রেসপেক্টের জায়গা থেকে দেখেও মানে এসব কিছুর পরেও আমার খারাপ লাগা সত্ত্বেও আমি মানে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। সামটাইমস মনে হয়েছে যে আমি কিছু টাইম ভয়ে অ্যাবাউট ফিয়ার, ওনার ইনফ্লুয়েন্সের ভয়ে আমি বাধ্য হয়ে ওনাকে রিপ্লাই করেছি, এবং উনি ভিডিও কল করেছেন এবং মানে এবং সবসময় উনি সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে করতেন যাতে কোনো স্ট্রেস না থাকে, রেকর্ড না থাকে। তারপর এটা বলা যে আমি সিএম এর পি এর ভীষণ ক্লোজ, আমি সিএম এর এলাকার লোক, সিএম এর পি এ আমার খুব ক্লোজ, এবং আমার মানে ওর সাথে খুব কানেকশন আছে, এবং আমি সবার খুব প্রিয় পাত্র, অন্যান্য হায়ার অথরিটি যারা ওনারা আছেন তাদের খুব প্রিয় পাত্র, তো উনি চাইলে অনেক কিছু করতে পারেন। এবং এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলা, এবং আমি যদি মুখ খুলি তাহলে আমার বড় কোনো ক্ষতি হতে পারে, এই ধরনের কথাবার্তা মানে আমাকে দিনের পর দিন শুনতে হয়েছে। এবং তারপরে ওনার এই ধরনের সেক্সুয়াল অ্যাপ্রোচ এগুলো জাস্ট মানে এক্সট্রিম পর্যায়ে যায়। উনি আমাকে এটাও বলেন যে উনি চাইলে আমাকে কিডন্যাপও করতে পারেন, এবং আমি যখন চোখ খুলবো তখন আমি দেখবো যে
তুমি কোনো ঝাড়খণ্ডের কোনো 5 স্টার হোটেলের বেডে আছো যেখানে তোমার সাথে আমি ভালোবাসা করছি, এই ধরনের মানে আমি কথাগুলো মুখে আনতে পারছি না, এই ধরনের বহু কথা আমাকে বলা হয়। আমার বডি মেজারমেন্ট জিজ্ঞাসা করা হয় যাতে উনি আমাকে কিছু ইন্টিমেট পোশাক গিফট করতে পারেন। তো আলটিমেটলি আমি ওনাকে বলি যে আমি আপনার এই মানসিকতার সাথে আমি পারছি না, এই জায়গায় আমার মানে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, আমি স্ট্যান্ড দিই সেই জায়গাটাতে। এবং যখন সেটা আমি করি তারপর থেকে ওনার ওয়াইফ আমাকে নানা ধরনের কথা বলেন, আমাকে থ্রেট দেওয়া হয় এবং বলা হয় যে ওনার ওয়াইফের কোনো মামা আইএএস, যিনি চাইলে অনেক কিছু করতে পারেন। আমাকে ওয়ার্ন করা হচ্ছে, তোমাকে এটা বলা হয় এবং কমপ্লিটলি পুরো বিষয়টা আমার উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়, যেখানে বলা হয় যে আমি নাকি নানা রকম ভিডিও কলিং এ নিজের ছবি দেখিয়ে আজে বাজে জিনিস দেখিয়ে আমি ওনার হাজবেন্ড, যিনি নাকি ড্রাঙ্ক হয়ে ভুল করে ফেলেছেন এবং আমি এগুলো করে ওনার হাজবেন্ডকে সিডিউস করেছি। এই কথাগুলো বারংবার আমাকে বলা হয় এবং এটা বলা হয় যে আমি যাতে তাড়াতাড়ি ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে পারি। আর আরেকটা জিনিস বলা হয় যে উনি বারবার আমাকে যেটা বলেছেন যে যে যাই বলুক তুমি ডিনাই করবে, মুখ কোথাও খুলবে না। এবং কোয়ার্টারে, এবং উনি বলেন যে মানে উনি আমাকে এটাও বলেন যে আমি তোমার কোয়ার্টারে যাবো বা তুমি তাহলে রাতে আমার কোয়ার্টারে চলে আসবে। এবং আমি বলি স্যার আপনি এটা বলছেন, এটা তো ভীষণ একটা রিস্কি ব্যাপার, আপনি আপনার গোটা ব্লকেতে সিসিটিভি লাগানো আছে, আপনি এই কথাগুলো কেন বলছেন, এবং সর্বোপরি আপনি ম্যারিড। হ্যাঁ আমি বলেছিলাম যে এটা পসিবল নয়, এটা হয় না এভাবে। তখন উনি বলেছিলেন যে না, সমস্ত সিসিটিভি আমার ইনস্ট্রাকশনে বন্ধ থাকবে। শুনলেন, উনি পরিষ্কার বলছেন, কি বলছেন? প্রথমেই বলছেন যে তিনি বিয়ে কেন করেননি, এখনও তার কোনো বয়ফ্রেন্ড আছে কি না, এবং তিনি তার সেক্সুয়াল অ্যাপ্রোচ কেমন, বয়ফ্রেন্ড যদি থেকে থাকে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয় নাকি ভিডিও তার সঙ্গে কথা বলেছেন। বেশিরভাগটা হোয়াটসঅ্যাপ চ্যাট এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেই হয়েছে, যাতে প্রমাণ সেরকমভাবে না থাকে। এবং ভদ্রমহিলা অর্থাৎ 1 এপ্রিল 2026 এই প্রথম ঘটনাটি ঘটলেও তিনি চুপ ছিলেন কার্যত, কিন্তু দিনকে দিন ঘটনা বেড়ে যাওয়ার ফলে এবং তিনি কার্যত সহ্য করতে পারছিলেন না এই ধরনের ঘটনা, অর্থাৎ অ্যাবিউজমেন্ট করা বা এই ধরনের হ্যারাসমেন্টের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তিনি বাধ্য হয়েই কমপ্লেন করতে বাধ্য হয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন। এবং তাকে আরও বলা হয় যে তার বিভিন্ন এইগুলো যদি মুখ খোলেন কোথাও তার ক্ষতি হতে পারে। কখনো তাকে সেক্সুয়াল প্রস্তাব দেওয়া হয় যে বীরভূমে কোনো একটা জায়গায় রিসর্টে গিয়ে তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চান, ভিডিও বলেও জানান। এমনকি তিনি তার ওয়াইফের সঙ্গেও খুব স্বতঃস্ফূর্ত নয় বা নিজেদের মধ্যে সেই দূরত্বটা রয়েছে, ফলে এই ভদ্রমহিলা অর্থাৎ এই আইসিডিএস যিনি সুপারভাইজার, যিনি কমপ্লেন করছেন, তার সঙ্গে কিছুটা সময় এবং তার সঙ্গে একত্রিত হতে চান বলে তিনি জানাচ্ছেন এবং অভিযোগ আকারে তিনি এগুলো করছেন। এবং বেশ কিছু সময় যে চ্যাটগুলো দেখা যাচ্ছে, যিনি চ্যাটগুলো জমা দিয়ে যেগুলো কমপ্লেন করা হয়েছে তাতে কিন্তু বেশ কুরুচিকর বিভিন্ন সময় প্রস্তাব রয়েছে, তা কিন্তু এই চ্যাটে পরিষ্কার। এবং বিভিন্ন সময় তাকে খাবারের অফার দেওয়া হয়, যেহেতু আইসিডিএস এই কর্মী অর্থাৎ সুপারভাইজার একা থাকেন বলে তার ঘরে বিভিন্ন সময় খাবার পাঠিয়ে দেওয়া ইত্যাদি, বিভিন্ন অছিলাই তার সঙ্গে আরও কাছাকাছি হওয়ার একটা কিন্তু প্রচেষ্টা রয়েছে বলে যেটি অভিযোগে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে যখন বিষয়টি আরও বাড়াবাড়ি পর্যায়ে যায় এবং ভদ্রমহিলা অর্থাৎ আইসিডিএস এর সুপারভাইজার যখন এই বিষয়টি সবাইকে জানাবেন বলে ভিডিওকে কার্যত তিনি জানান যে এটা নিয়ে তিনি প্রতিবাদে যাবেন, তখন কিন্তু আসরে নামেন এই ভিডিওর মিসেস এবং তিনিও এই ভদ্রমহিলাকে অর্থাৎ আইসিডিএস যে সুপারভাইজার তাকে কিন্তু বিভিন্ন সময় রকমের চাপ দিতে থাকেন এবং তার ক্ষতি হতে পারে, তার চাকরি পর্যন্ত হারাতে হতে পারে। এবং বেশ কিছু ক্ষেত্রে যেমন ভিডিও নিজেই বলেছেন যে সিএমের যিনি পিএ আছেন অর্থাৎ বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যিনি পিএ আছেন, তিনি নাকি তার যে পিএ খুব পরিচিত এবং পরিচিত হওয়ার কারণে এবং ওনার এলাকার লোক, ফলে বেশ কিছু সুবিধা তিনি করে দিতে পারেন, ট্রান্সফার থেকে শুরু করে ইত্যাদি বেশ কিছু প্রস্তাব তাকে দেওয়া হয়, যেগুলি আইসিডিএস সুপারভাইজার ক্যামেরার সামনে বলেছেন। আমি ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, এবং যেটা আমার অভিযোগ যার বিরুদ্ধে সেটা হচ্ছেন আমার দুবরাজপুর ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার জয়সূর্য চক্রবর্তী, তার বিরুদ্ধে।
দুবরাজপুর ব্লকের বিডিও জয়সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করলেন সংশ্লিষ্ট ব্লকের একজন মহিলা আইসিডিএস সুপারভাইজার। তিনি অভিযোগ করেছেন বিগত কয়েক মাস ধরেই তার সাথে এই ধরনের আচরণ করছেন তিনি। হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপে ফোন করে তাকে বিরক্ত করতেন বলে অভিযোগ। এমনকি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দিতেন। পাশাপাশি তাকে কিডন্যাপ করে ঝাড়খণ্ড রাজ্যে কোনো হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে এক বিছানায় থাকার জন্য চাপ দিতেন। শেষমেশ আর সহ্য করতে না পেরে তিনি সোজা দুবরাজপুর থানার দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, গতকাল বিকেল 3টে থেকে আমি থানায় বিডিওর বিরুদ্ধে এফআইআর করতে এসেছি, কিন্তু এফআইআর না করে বরং পুলিশ আমাকেই বসিয়ে রেখে দেয়। শেষমেশ দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির 2 মণ্ডল সভাপতি দেবজ্যোতিষ সিং ও সোমনাথ ব্যানার্জি থানায় এসে ওই মহিলার এফআইআর করতে সহযোগিতা করেন। অবশেষে প্রায় 9 ঘন্টা পর দুবরাজপুর থানা পুলিশ ওই মহিলার এফআইআর রুজু করেন দুবরাজপুর ব্লকের বিডিওর বিরুদ্ধে। উল্লেখ্য, ওই মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, বীরভূম জেলা শাসক, বীরভূম জেলার পুলিশ সুপার, সিডিপিও সহ একাধিক জায়গায় মেইল মারফত অভিযোগপত্র পাঠিয়েছেন। তাছাড়াও তিনি তার মোবাইলে থাকা ভিডিওর বিরুদ্ধে প্রুফগুলো থানায় জমা দেন। এই ঘটনার পর যেটা বিষয় যে ইতিমধ্যেই আমরা এই সুপারভাইজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটা জানাচ্ছেন তিনি কিছুটা হলেও এখন মানসিক চাপে রয়েছেন, কারণ এরকম একটা ঘটনা এবং ভিডিও প্রভাবশালী ব্যক্তি, যেটি তিনি অভিযোগ আকারেও বলেছেন, মুখ্যমন্ত্রীর পিএর সঙ্গে তার যোগাযোগও রয়েছে বলে তিনি জানাচ্ছেন। এমনকি ওনার ভিডিওর মিসেসের যিনি এক মামা দূর সম্পর্কের আইএস অফিসার, ফলে চাপ তৈরি করতে পারেন। কিন্তু এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুপারভাইজার তিনি কমপ্লেন করেছেন দুবরাজপুর থানায়। রাত্রি 12:30টার সময় এই কমপ্লেন লজ হয়। এমনকি এই ঘটনাটি যে অনভিপ্রেত একটি ঘটনায়, বিষয়টি নিয়ে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন অনুপ সাহা, তিনিও সংবাদ মাধ্যমে বলেছেন যে আইনের পথে চলবে এবং এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং প্রয়োজনীয় যা শাস্তির বিধান আছে আইন অনুযায়ী তা তো হবেই। এবং এই ধরনের যে ঘটনা ঘটিয়েছেন ভিডিও, সেটাকে তিনি বলেছেন কখনোই কাঙ্ক্ষিত নয়। ফলে এই মুহূর্তে কর্মক্ষেত্রে, ওয়ার্ক প্লেসে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টে যে ঘটনা বীরভূমে দুবরাজপুর ব্লকে ঘটেছে, আইসিডিএস সুপারভাইজারের সঙ্গে তিনি যেটা কমপ্লেন আকারে জমা দিয়েছেন, তা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছে এবং একটা ভয়ের কারণ। এবং তিনি যেটা বলছেন যে কোনো মহিলা তার কর্মক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার শিকার হন, তার দায়িত্ব হচ্ছে সরাসরি কমপ্লেন করা এবং মুখ তো খুলতেই হবে, না হলে কিন্তু এগুলো বেড়ে যাবে। ফলে আমরা অবশ্যই এই ঘটনার আরও যে প্রোগ্রেস তার দিকে থাকব এবং আমরা পরস্পর ঘটনাগুলো দেখে নিই। অনুপ সাহা, স্থানীয় বিধায়ক, তিনি কি বলছেন? যিনি অভিযোগ করছেন তিনি লিখিতভাবে দুবরাজপুর থানায় অভিযোগ করেছেন। আইনের পথে পুরো বিষয়টা চলবে, আইনে যেটা হবে সেটাই আমরা সবাই জানতেও পারবো। দেখুন, দুজনের মধ্যে কথোপকথন হয়েছে আর পুরোটাই তথ্যসহ থানাতে অভিযোগ করেছেন অভিযোগকারী। পুরো বিষয়টাই আইনি প্রক্রিয়ায় আছে। তদন্তে যেভাবে যা সিদ্ধান্ত হবে সেটা আমরা সবাই জানবো। আইনের পথে চলবে। না, এটা সম্পূর্ণ ভুল কথা। উনি তো নিজেও বলেছেন যে সঙ্গে সঙ্গে এসে ওনার বিষয়টা লিখিতভাবে জানিয়েছেন এবং রিসিভও করেছেন। অতএব এখানকার পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই শুনলেন অনুপ সাহা বললেন যে ঘটনা, যে পুলিশ বা আইনের পথে কাজ করবেন। তবে বিডিও যিনি জয়সূর্য চক্রবর্তী, যাকে আমরা ফোন করেছিলাম, সেভারাল টাইম আমরা কল করি কিন্তু তিনি ফোন ধরেননি। একবার একটা মেসেজ করে জানান তিনি ফোনে ব্যস্ত আছেন, কিন্তু এখনও পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। ফলে তার বিরুদ্ধে যে আনা অভিযোগ তা আগামী দিনে কোন পর্যায়ে যান সেটা আমরা অবশ্যই নজর থাকবে, আর আপনাদের নজর থাক S2S মিডিয়ায়। সবাই ভালো থাকবেন, নমস্কার। না, ওনারা প্রথমে জিডি করতে বলছিলেন, তারপরে আমি ইনসিস্ট করার পরে বেশ 4-5 ঘন্টা বাদে ওনারা আমাকে আশ্বাস দেন যে ঠিক আছে, ওনারা এফআইআর করা যাবে কি যাবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং তারপরে প্রশাসনিক স্তরে এটা নিয়ে আলোচনা হওয়ার পর ওনারা পারমিশন পাওয়ার পর ফাইনালি এফআইআরটা লঞ্চ করেছেন, মানে করতে রাজি হয়েছেন। 3:30 থেকে আমি ঘুরছিলাম। হ্যাঁ, সেটাই হয়েছে, মানে আসার পরে হয়েছে এবং সবাই সহযোগিতা করেছে বিষয়টাতে আমাকে। না, তাহলে বিজেপি বিধায়ক না এলে আপনার এফআইআরটা হতো না?
সেটা আমি বলতে পারবো না। মানে সেটা আমার মানে ধারণার বাইরে যে কি হতো বা কি হতো না। আমি পলিটিক্যাল দিকে আমি যেতে চাইছি না, আমি পলিটিক্যাল দিকে যেতে চাইছি না। এবং সবাই পলিটিক্সের ঊর্ধ্বে উঠে সবাই আমাকে সাহায্য করেছেন। ওনারা বলছেন যে কোনো প্রসেসিং এ কিছু সমস্যা ছিল, যেহেতু ব্যাপারটা ডিপার্টমেন্টাল, সেখানে ওনাদের কিছু রেস্ট্রিকশন থাকে, সেইগুলোর জন্য সম্ভবত ওনাদের দেরি হয়েছে। এবং তারপর এফআইআর ওনারা লঞ্চ করার পর পুরোটা রেডি করতে টেকনিক্যালি যতটুকু সময় লেগেছে এফআইআর হয়েছে। দেখুন, আমি সাধারণ নাগরিক হিসেবে পুলিশের ওপর আস্থা তো আমায় রাখতেই হবে, এবং আমি নিজেও একজন সরকারি কর্মী এবং উনিও সরকারি কর্মী, পুলিশরাও সরকারি কর্মী। তো আমি সেই দিক থেকে আমি সরকারের ওপর আমার পূর্ণ আস্থা আছে যে এটার সঠিক মূল্যায়ন হবে। বাকি মেয়েদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের জিনিস হলে, কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হলে সেখানে মুখ খুলতে, মানে সাথে সাথে মুখ খুলতে। আমি হয়তো সাথে সাথে মুখ খুললে এতটা বাড়াবাড়ি বা এতটা কমপ্লিকেশন আমার জীবনে হতো না, কিন্তু যাই হোক, আলটিমেটলি যেন মুখ খোলে, মানে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে মেয়েরা যেন মুখ খোলে। যদি সেখানে তারা অপরাধী না হয়, তাহলে মুখ বুজে সহ্য করার কোনো মানে হয় না। মানে যাতে না করে মেয়েরা, প্রত্যেক জায়গায় স্ট্যান্ড নিতে হবে মেয়েদের। আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বলবো।